মাত্র 2 বছর আগের কথা, সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের খেতাব পান বাংলাদেশের আনিসুর রহমান জিকো। এবং ওই টুর্নামেন্টটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল, কারণ ওই আসরে অংশ নিয়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে র্যাঙ্কিং এ ঢের এগিয়ে থাকা লেবানন এবং কুয়েত। বাংলাদেশ খেলেছিল সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে, এবং সেই সেমিফাইনালটা নির্ধারিত সময় কিন্তু 0-0 ড্র ছিল। অতিরিক্ত সময় গিয়ে কুয়েত গোল করে। তো সেই ম্যাচে আনিসুর রহমান জিকো দুর্দান্ত পারফর্ম করে কুয়েতকে ঠেকিয়ে রেখেছিলেন। এবং মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে যে ওই সময় কিন্তু বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা চৌধুরীর মতো বিশ্বমানের কেউ ছিল না যে প্রতিপক্ষের আক্রমণগুলোকে নস্যাৎ করে দেবে। তো লেবাননের গোলরক্ষক, কুয়েতের গোলরক্ষক, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, এই সব দেশের গোলরক্ষককে পেছনে ফেলে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক বনে যান আনিসুর রহমান জিকো। এবং ওই সময়টাতে ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে দামি ফুটবলার ছিলেন আনিসুর রহমান জিকো, এবং তার বাজার মূল্য ছিল ওই সময় 2,50,00,000 টাকা। এরপরেই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে ঘটনাটা বাংলাদেশের ফুটবলেরই অন্যতম ন্যাক্কারজনক ঘটনা, অর্থাৎ মালদ্বীপে বসুন্ধরা কিংস খেলতে গেল এএফসি কাপ, সেখান থেকে ফেরার পথে সেই মদ কাণ্ড, যে কারণে বসুন্ধরা কিংসের 5 জন ফুটবলার শাস্তি পায়, যার ভেতরে আনিসুর রহমান জিকো ছিলেন। এছাড়া ছিলেন তপু বর্মন, তৈদুল আলম, সবুজ শেখ, মোরসালিন এবং রিমন হোসেন। ক্লাব তাদেরকে শাস্তি দেয়, এক একজনকে এক এক রকমের শাস্তি দেওয়া হয়েছিল, এবং বাফুফেও শাস্তি দিয়েছিল, এবং পরবর্তীতে তারা জাতীয় দল থেকে বাদও পড়েছিলেন এবং শাস্তি কাটিয়ে তারা আবার ফিরে আসেন। কিন্তু আনিসুর রহমান জিকোর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো, তিনি যখন ফিরলেন তিনি আর তখন 1 নম্বর পজিশনে নেই। বাস্তবতা এরকমটা। গত বছর আমরা যেটা দেখলাম যে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে যখন ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামলো বাংলাদেশ, তখন গোলবারের নিচে আমরা দেখলাম মিতুল মারমাকে, এবং তিনি যখন ইনজুরিতে পড়লেন সবাই ধরে নিয়েছিল যে জিকোকে হয়তো কাবরেরা নামাবেন, কিন্তু তিনি নামালেন শ্রাবণকে, অর্থাৎ 2 নম্বর গোলকিপার হচ্ছে শ্রাবণ, তারপরে হচ্ছে জিকো। এবং একই সাথে বসুন্ধরা কিংসের রেগুলার প্লেইং 11-এ তিনি নেই। বাস্তবতা এরকম। এবং তার পারফরমেন্স পড়তে শুরু করলো, নিচের দিকে যেতে শুরু করলো, এবং মানসিকভাবেও তিনি বিধ্বস্ত হয়ে গেলেন একেবারে। এরকম একটা পর্যায়ে তিনি আসলে পৌঁছে গেলেন। কিন্তু দক্ষিণ এশিয়ার একজন সেরা গোলরক্ষক, তিনি এরকম একটা কাণ্ডে জড়িয়েছেন, শাস্তি পেয়েছেন, তাকে আবারও ফিরিয়ে আনার দায়িত্বটা কিন্তু অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। কারণ সে তো ডেফিনেটলি জাতীয় সম্পদ, কারণ যে পারফরমেন্স তিনি 2023-এর সাফ চ্যাম্পিয়নশিপে করেছেন, সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে 29টা ম্যাচ খেলেছেন। তো সেই ক্ষেত্রে এখনো তার সামনে সময় ডেফিনেটলি রয়েছে। এবং আমি বলছি না যে মিতুল মারমা খারাপ গোলকিপার, মিতুল মারমা ডেফিনেটলি ভালো গোলকিপার। ভুটানের বিপক্ষে অসাধারণ একটা সেভ তার ছিল, নিশ্চিত গোল তিনি বাঁচিয়েছেন, কিংবা সিঙ্গাপুরের বিপক্ষেও তিনি দারুণ একটা সেভ করেছেন। কিন্তু একই সাথে এটাও বাস্তবতা যে মিতুল মারমারও দুর্বলতা আসলে রয়েছে, তার গোলকিপিং এর দুর্বলতা রয়েছে। তো সেই ক্ষেত্রে জিকোকে রেডি রাখা, তৈরি রাখা, এটা বাংলাদেশের জন্য দরকার বলে আমার কাছে মনে হয়। তো সেই ক্ষেত্রে ইনিশিয়েটিভটা বাফুফের নেওয়া উচিত, তাকে আবারও আমার মনে হয় যে ফিরিয়ে আনা উচিত এবং তাকে রেডি করে ফেলা উচিত। আমি জানি না হাভিয়ার কাবরেরা কেন, কি কারণে তাকে আর বিবেচনা করছে না। বিশৃঙ্খলা জনিত যে ঘটনা ছিল সেটা তো অতীত হয়ে গেছে। সুতরাং এখন আবার জিকোকে আমার মনে হয় যে তার রিদমে ফিরিয়ে আনা উচিত। তাতে বাংলাদেশ দল লাভবান হবে এবং উপকৃত হবে বলে আমার কাছে আসলে মনে হয়, কারণ এখনো তো তার সামনে সময় আছে খেলার। সো দেখা যাক, লেটস সি। আমরা আশা করব যে জিকো আবারও ফিরে আসবে এবং আরো শক্তিশালী হয়ে আনিসুর রহমান জিকো ফিরে আসবে। যে পারফরমেন্স আমরা 23-এ দেখেছিলাম সাব চ্যাম্পিয়নশিপে, সেই পারফরমেন্সকেও সে আসলে ছাড়িয়ে যাবে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।